এই আমাদের পরাগ জৈনের সফরের পর যেমন 180 ডিগ্রি ঘুরে গেল সব ব্যাপারটা, তাতে এখন বলতে পারি ক্ষমতা থাকলে না এসে দেখা। আপনারা মাঝে মাঝে আমাকে উপেক্ষা করেন না, উপেক্ষা করে আপনারা বলেন যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, তাকে সবাই এসে চাটা মেরে যাচ্ছে, সে কোনো কথা বলে না। আসলে আমি বলেছিলাম ভারত সহনশীল দেশ, কিন্তু সহনশীলতায় কেউ যদি দুর্বলতা বলে মনে করে তখন সময় মতো জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে থাকে। এই যে বাংলাদেশের অত্যন্ত বাড়াবাড়ি যেটা চলছিল, শেষ যেটা আমাদের দীনেশ ত্রিবেদীকে করলেন, একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ানকে, তাকে সামনে রাজদরবারে যেমন সাধারণ মন্ত্রীরা বসে থাকে, সেরকম রাজদরবারের মতো একটা দরবার খাটিয়ে সেখানে একা তারেক রহমান বসে আছেন, আর সব পারিষদ বর্গের পাশে ওখানে ভারতবর্ষের একজন 43 বছর ধরে পার্লামেন্টেরিয়ান যিনি রয়েছেন, তিনি ওখানে গেছেন, যিনি দুবারের রেলমন্ত্রী এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। তাকে বিন্দুমাত্র সৌজন্যটুকু না দেখিয়ে তাকে এক কাতারে বসিয়ে দেওয়া হলো। ভালো, এই পুরোটা কিন্তু পরাগ জৈন লক্ষ্য করেছেন ওখানে থেকে থেকে। ডিজিএফআই এর সঙ্গে যখন মিটিংটা তার হয়, ডিজিএফআই কে একটা কথাই উনি বলেছেন যে आप लोग क्या इंडिया को हलवा रोटी समझे क्या? कभी 7 सिस्टर खा लेंगे, कभी उड़ीसा खा लेंगे, कभी कलकत्ता खा लेंगे, कभी आधा इंडिया खा लेंगे, समझ क्या रखा है आपने? ডিজিএফআই চুপ, কোনো কথা নেই। বলেছে আমাদের পুজো আসতে অনেক দেরি আছে, দিওয়ালি তো অনেক পটকা ফটকা জমে আছে, বর্ষাকাল, সব বারুদগুলো নষ্ট হয়ে যাবে, তা আমরা তো 2-4টে পটকা ফাটানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, 2-4টে পটকা ফাটুক। মানে সব দিক দিয়ে এমন ঝাড় দিয়েছেন। তারপর দ্বিতীয় হলো তারেক রহমানের সঙ্গে মিটিং। পরাগ জৈন টু দা পয়েন্ট কথা বলেন এবং অল্প কথায় কাজ সেরে তিনি বেরিয়ে আসেন, ফালতু বকেন না। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সমস্ত রীতিনীতি মেনে আপনাকে চিঠি দিয়েছে। প্রথম চিঠিটা হচ্ছে শোক জ্ঞাপনের চিঠি, দ্বিতীয় চিঠিটা ছিল আপনাকে ওই দিনই আপনাকে ভারতে আহ্বান করা, নিমন্ত্রণ করা সকন্যা সস্ত্রীক, এবং তৃতীয় চিঠি যেটি এসছে সেটি হচ্ছে আপনি বিমস্টেকের সভাপতি হিসেবে আপনি যেহেতু আছেন, তাই বিমস্টেককে যা রিপ্রেজেন্ট করছে আপনাকে চিঠি পাঠানো হয়েছে। সেটাকে ইস্যু করে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তন আপনি আটকানোর চেষ্টা করছেন, আপনি আটকাতে পারবেন না। আমি ডিজিএফআইকে বলে এসেছি অনেক বারুদ জমে আছে আমাদের, বর্ষাকালে নষ্ট হয়ে যাবে, তো 2-4টে পটকা ফাটাবো, ইচ্ছা আছে। তো এবার কি করবেন না করবেন এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিন, আমি বেশি কথা বলবো না। তবে শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন। আজ এসপিজি যিনি শীর্ষ কর্তা, তিনিও আমার সঙ্গে এসছেন, সঙ্গে আরো 2জন ডেপুটি ডিরেক্টর এসছেন। আমরাও পুরো রাস্তাঘাট খতিয়ে দেখে গেলাম, নিরাপত্তার বিষয়টি দেখে গেলাম। দর্শক একটু আপনাদের বলে রেখে দিই, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ দেখবেন কালো ড্রেস পরা থাকে। প্রধানমন্ত্রী যখন যান বা আমাদের রাষ্ট্রপতি যখন যান, তার গাড়ি হচ্ছে, গাড়ির সঙ্গে যারা দৌড়য় বা গাড়িতে ঝুলে থাকে আগু পিছু, তারা হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ।
এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ আমাদের এখানে দুজন ব্যক্তি পায় নর্মালি, এক হচ্ছে রাষ্ট্রপতি, এক হচ্ছে প্রধানমন্ত্রী, আর একজন পান তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাহলে বুঝে নিন এবার শেখ হাসিনা এখানে কি মর্যাদায় রয়েছেন। তো আমার যতদূর মনে হয় এসপিজি বোধহয় সঙ্গে যাবেন, শেখ হাসিনার সঙ্গে যাবেন। আর এই যে পটকা ফটকা ফাটানোর কথা বলা হয়েছে না, যদি তার আগে বেগরবাই করে, সরি, পটকা ফটকা পাঠিয়ে সব হাওয়া করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ভারতের দিক দিয়ে কঠিনতম বার্তা। सीधा होता है बेटा, नहीं तो मार के लंबा कर देंगे। हलवा रोटी नहीं है, इधर मुंह मारता है उधर मुंह मारता है। তারপরেই আপনাদের ওই তারেক রহমান, তারা সাহস হলো না, তিনি ওই কষা জাহিদকে দিয়ে তিনি এই বক্তব্যটুকু লাগিয়ে দিলেন। যেন এটাই যেন একেবারে বরাবরের, এটাই যেন একেবারে সিদ্ধান্ত ছিল। আমি শুনছি আর হাসছি। আমি কর্নারে দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন, কর্নারে আমি দিয়ে দিচ্ছি। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এবার বলি, ভারতে সার্জিও ঘোষ এবং দীনেশ ত্রিবেদী এবং আমাদের অজিত দোভালের সঙ্গে একটা মিলিত বৈঠক হয়েছে আজকে সকালে। তার আগে কালকে রাত্রিবেলা তো বৈঠক তো হয়েছেই মোদিজির সঙ্গে, পুরো রিপোর্ট দিয়েছেন মোদিজি। তারপরে এখান থেকে কোনো রকম খবর টবর গেছে, মানে পরাগ জৈনের কাছে, পরাগ জৈন তখন কড়া ডোজ দিয়েছে। তো সার্জিও ঘোষ যে টুইটটি করেছেন, সে টুইটটি আমি এখানে তুলে দিলাম। এই টুইটটা এরা করেছে News18 থেকে আমি নিয়েছি। সেখানে লেখা হচ্ছে, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও ঘোষ মেট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ফর টকস অ্যান্ড স্ট্রেংথেনিং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম কিছু একটা হবে, মোড় বলে দেওয়া আছে। আমি আর মোড়টাকে আর তুলিনি। আমি এই টুইটটা আমি আপনাদের এখানে লাগিয়ে দিলাম। এবার আসে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে, আমাদের তো মাল্টি পার্টি গভর্নমেন্টে আমাদের এখানে 18-20টা ভাষার এমপি রয়েছেন। এই ধরনের যত আপনার হয়, আপনার আলোচনা হয় বা ভিজিট হয়, সফর যখন হয়, বিশেষ করে 71-এর পরে আবার যখন এরকম একটা অবস্থার দিকে এসছে, তখন একটা রিপোর্ট বিভিন্ন ভাষায় টাইপ করা হয়। রিপোর্টটা আসে অরিজিনাল, সেখান থেকে বিভিন্ন ভাষায় টাইপ করে সাংসদদের কাছে তার ভাষা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। তাই বাংলা ভাষার রিপোর্টের একটি অংশ আমি পড়ছি, পুরো রিপোর্ট পড়তে পারবো না, একটি রিপোর্টের একটি অংশ আমি পড়ছি। এই সফরের মধ্যে দিয়ে ভারত বিশ্বমঞ্চে আঞ্চলিক রাজনীতিতে তাদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে। শেখ হাসিনার শুভ প্রত্যাবর্তন ও জীবন সুরক্ষার প্রশ্নে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত কতটা সংকল্পবদ্ধ, এই পদক্ষেপ তার উজ্জ্বল প্রমাণ। নিজেদের সীমান্ত রক্ষা, যৌথ সমৃদ্ধি নিশ্চিত করা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শান্তি বজায় রাখতে তারা মাঠ পর্যায়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপহার দিয়েছে, মানে বাংলাদেশকে। কোনো অশুভ শক্তি, মানে বাংলাদেশে যারা পাকিস্তানি রয়েছে বা মৌলবাদী রয়েছে, কোনো অশুভ শক্তি বা প্রতিবন্ধকতা যে দৃঢ় অবস্থানকে বিচলিত করতে পারবে না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। অর্থাৎ ওই যে পটাকাবাজির কথা বললাম, এটা যদি না হয় তাহলে পটাকাবাজি, কতগুলো পটাকা ফুটতে পারে আর কি। ওই কালী পটকা, দোদমা আছে না আমাদের কালী পুজোয় ফাটে, এরকম পটকা ফুটতে পারে।
তার জন্য আপনারা তৈরি হয়ে থাকবেন। তো সব মিলিয়ে এবার আবার পুরনো কথা ফিরে আসে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান না এসে দেখাক, সাহসটা দেখি একবার যে উনি আসছেন না। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে আর একবার ওনার বৈঠক আছে। এই দীনেশ ত্রিবেদী আজকে রাত্রিবেলা আর কালকে সকালবেলা হয়তো ফিরবেন দিল্লি থেকে। ফিরলে পরে আবার একটা বৈঠক আছে। তখন দেখব রাজ সিংহাসনে তার পাশে একটি ছোট্ট চেয়ার ভিখারি ভারতের কোনো এর জন্য, নেতার জন্য বরাদ্দ হয়েছে কিনা। যদি না বরাদ্দ হয় তাহলে তার জন্য সে উপহারটা কিন্তু তিনি পাবেন। এখন ঘটনা বলেছি না, ঘটনা অনেক, আপনার ঘটনা বহুল হবে, অনেক নাটক হবে। নাটকের এখন সিন এখন উঠতে শুরু করেছে। এই যে পর্দা না উঠতে শুরু করেছে, কার্টেন রেইজার যাকে বলে। এই কার্টেন রেইজার যখন পুরোটা উঠে যাবে তখন দেখবেন শেখ হাসিনা ঢুকছেন। কার্টেন রেইজার উঠে গেলে জানবেন শেখ হাসিনা ঢুকছেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। এবং আমি সেই যে 2024 সালের 5ই আগস্ট থেকে বলে আসছি, মুখ ব্যথা হয়ে গেল আমার বলে বলে, এবং আপনাদের গালাগালি শুনতে শুনতে আমার কানে পোকা পড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমার সেই আশা। ডক্টর খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুপক্ষের কেউই জানায়নি, ফলে রহস্য ডালপালা মেলছে। ফরিদ ভাই যদি এই বিষয়ে একটু আলোচনা করেন যে এতদিন দীর্ঘদিন পরে হুট করে পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করলেন, এরপরে আরো আছে একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, সবার সাথেই দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়ে গেল উপর্যুপ করে। হঠাৎ করে সবকিছুই যেন খুব দ্রুতই ঘটে যাচ্ছে। কি ঘটছে দেশে ফরিদ? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমজনতার দর্শক এবং আমাদের অন্যতম আলোচক এবং উপস্থাপক রাশেদ হায়দার ভাই, সকলকে শুভেচ্ছা। আপনি যে কথাটা বলেছেন আপনার মনে থাকার কথা, আপনার চ্যানেলেও বলেছিলাম, অন্যান্য জায়গায় বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবার গভীর হবে এবং তাদের পুনরায় তাদের সংযোগ আলোচনা সব আগের মতোই, বরং আগের চাইতে গভীর হবে, সম্পৃক্ততা বাড়বে। তখন অনেকে হাসাহাসি করেছিল। এগুলো কিন্তু তার সিমটম। দীনেশ ত্রিবেদী যখন তিনি বাই রোডে ঢাকায় আসলেন, সেটা কিন্তু একটা সাইন ছিল। এটা যাদের বোঝার, সমাজদার যারা আছেন তারা সবাই বুঝে গিয়েছিলেন। এমনকি শুধু আমরা না, আমাদের যারা বিজ্ঞ দর্শক রয়েছেন তারা বুঝেছিলেন ওটা কিন্তু একটা সাইন ছিল, ওটা একটা উদ্দেশ্য ছিল তার অনেক কিছু বোঝানোর জন্য, এবং সেটা আমরা দেখেছি। তিনি যখন রোডে আসলেন তখন আমরা বুঝলাম যে ভিন্নতা নিয়ে আসতেছেন। শুধু তাই না, দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে আসলেন তাকে সরাসরি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, আরেকটা সাইন। এগুলো সিমটম। ঝড় আসার আগে আকাশে মেঘ বা সূর্যের আলো, বাতাস, এগুলো দেখলে বোঝা যায়। গ্রামের যারা গরিব কৃষক ছিল, দরিদ্র অশিক্ষিত, তারা কিন্তু একটু গরম হলেই বলতো, আমরা দেখতাম যে আমরা তখন তো রেডিওতে আসতো আবহাওয়ার খবর নিয়ে, আমরা দেখেছি আবহাওয়ার খবর রেডিওতে যা বলতো, টিভিতে যা বলতো তাও অধিকাংশ ভুল হইতো, কিন্তু গ্রামের অশিক্ষিত কৃষকেরা যা বলতো তা সঠিক হইতো। তারা বাতাস দেখে বলে দিতে পারতো, আকাশ দেখেই বলে দিতে পারতো, এমনকি রোদ দেখে বলে দিতে পারতো যে দেশে কখন বৃষ্টি হবে। তো এরকম অনেক কিছু সিমটম এখানে রয়েছে। এর জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, গবেষক হতে হবে না, ডক্টরেট ডিগ্রি নিতে হবে না। আপনি যেটা বললেন যে শুধু খলিলুর রহমান নয়, আমাদের একজন বিজ্ঞ দর্শক এখানে বললেন যে প্রধান বর্তমানে বাংলাদেশে রয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার যে প্রধান বাংলাদেশে আসার আগে তিনি কিন্তু চায়না সফর করে এসেছেন। এটা আরো কিন্তু একটা ভিন্ন রকম একটা বার্তা দিচ্ছে আমাদের।
পাশাপাশি আপনি দেখেন এর আগে আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত আসলো গেল আসলো, আমরা দেখলাম। তো বাংলাদেশ নিয়ে এখন এই মুহূর্তে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এখানে যার যার অবস্থান, প্রত্যেক পরাশক্তি, প্রত্যেক দেশ যার যার স্বার্থ রক্ষার জন্য সদা তৎপর। তো আপনি যেটা বললেন যে এখানে আমরা কি যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, কোনো প্রেস কনফারেন্স হয়নি, আর প্রেস কনফারেন্স হলেই যে সবই সত্য বলবে তা তো নয়। আমার মনে হয় সেখানে বহুবিধ আলোচনা হয়েছে, তো তার বহুমাত্রিক আলোচনা হয়েছে, মাল্টিপারপাস বিষয় নিয়ে তারা, সাবজেক্ট নিয়ে তারা কথা বলেছে সেখানে, তাতেও সন্দেহ নেই। আপনি দেখেন যারা এখন বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার সে কাকারা এখন সবাই নীরব। দিল্লি না ঢাকা, আপনি দেখেন একদিকে ভারতে যাবে না বলেছে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যাবে না বলেছে, অন্যদিকে তারা 2 লাখ ব্যারেল নাকি টন তেল চেয়েছে, ডিজেল জ্বালানি চেয়েছে। মানে দিল্লি না ঢাকা বলতে বলতে এখন তারা দিল্লি ছাড়াই চলতে পারে না, এটা নতুন কিছু না। আবার দেখলাম যে জাহিদ পাড়া, যেটাকে আমি পেতি পাড়া নাম দিয়েছি, তারেক রহমানের যে একটা পাড়া নেশৌরি আছে, সে প্রথমে বলল যে যারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে, এমনকি সেখানে লাইক দিবে, তাদের আইনের শেয়ার দিবে, তাদের আইনের আওতায় আসবে। কত বড় গবেট হইলে একজন প্রতিমন্ত্রী বা একজন উপদেষ্টা এই কথা বলতে পারে। তারপর আমরা কি দেখলাম, এখন আবার সুর পাল্টে ফেলেছে, বলল সীমিত আকারে তার বক্তব্য প্রচার করা যেতে পারে। এই যে পরিবর্তন, আমার মনে হয় যে এগুলো আগামীর বাংলাদেশ কি হবে, কোন দিকে যাবে, তার একটা নির্দেশনা দিচ্ছে আমার মনে হয়। তবে এখানে শেষ না, আগামী ডিসেম্বর আসতে আসতে অনেক কিছু এই দেশে ঘটবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যেমন এই মুহূর্তে রয় প্রধান আসবে, আমরা কেউ কল্পনাই করি নাই। আসবেন তিনি, কিন্তু এই মুহূর্তে আসবেন আমরা বুঝতে পারি নাই। যেভাবে ভারতের সাথে বিএনপির সরকার এবং তার যে চেলা চামুন্ডা রয়েছে, তারা সারাদিনই স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু আমরা দেখতে পেলাম দিল্লি ছাড়া তারা এক কদম চলতে পারে না। বাংলাদেশের ইন্ডিয়ান বাইকে বসে, ইন্ডিয়ান ডিজেল নিয়ে দেখবেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, এবং এটা বাংলাদেশের পুরনো স্বভাব, এটা থাকতেই হবে। কারণ বাংলাদেশের মৌলবাদীদের যে 4টা চিহ্নের কথা হায়দার আকবর খান রনু বলে গিয়েছিলেন, তার একটি হচ্ছে ভারত বিদ্বেষ। এখানে থাকতেই হবে, না তাছাড়া কোনো উপায় নাই, এটা তাদের স্বভাব। কিন্তু রাষ্ট্রনীতি আলাদা জিনিস, রাষ্ট্র চালাতে গেলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক নিয়ম কানুন হিসেব নিকেশ মিল করেই রাজনীতিতে টিকে থাকতে হয়, তাছাড়া ক্ষমতায় থাকা যায় না। তার জন্যই তো আমরা কখনো দেখি বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজতকে ডাকে, কখনো আবার দেখি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি আবার হেফাজতকে ডাকে। সব জায়গাতে এরকম ছিল, আছে এবং থাকবে। তবে আমার মনে হয় যে দ্রুততার বৈঠকের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পূর্বাভাস, সেটা কি হবে হয়তো আমরা অর্ধেক অনুমান করতে পারবো বা কিছু অনুমান করতে পারবো, কিন্তু অধিকাংশই আমরা ঘটে যাওয়ার আগ পর্যন্ত অনুমান করতে পারবো না। তার আগে আপনারা জানেন যে ফ্রড মাজার নামের যে একজন বদমাইশ আছে, বাম বদমাইশ, সাবেক বাম, সাবেক জাসদি, মানে কোন দল সে করে নাই তা জানি না, সব দলই, শুধু আওয়ামী লীগ ছাড়া সব দলই সে করেছে মোটামুটি, মাসাল্লাহ। তিনি আবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পুরনো প্রবাদ একটা শুনেছি যে যখন কোনো জাহাজ ডুবতে থাকে তখন সেখান থেকে তেলাপোকারা নাকি, তেলাপোকা, ইন্দুর, বান্দর এগুলাকে পালায়। কিন্তু এবার আমরা দেখলাম ইন্দুর বান্দর না, সরাসরি ভাল্লুকি পালানো শুরু করেছে। মানে ফ্রড মাজার নিজেই এখন পারে না তো বলে ফেলে যে কোনো কিছুই আমি জানি না, সব কিছু জানে ইউনুস, আর জানে আমার ভাবির পোলারা। এখন দেখেন সামনে কি কি ঘটে, আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। তবে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসকে ঘিরে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আমি প্রায় 7 থেকে 10 দিন আমি অনলাইনে সক্রিয় ছিলাম না, অনেকেরই ফোন রিসিভ করিনি, কিন্তু অনেকেই আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বা মেসেজ লিখেছে, সেগুলো আমি শুয়ে শুয়ে দেখতাম। সেখানে আমি যা শুনলাম, যা দেখলাম, তাতে মনে হয় আওয়ামী লীগের জন্য পোয়া বড় হবে। কারণ এই দেশের মানুষ অস্থির হয়ে গেছে পরিবর্তনের জন্য। কারণ আপনি দেখেন যে অর্থনীতির কি অবস্থা, আপনি জানেন যে 10,000 লোকের চাকরি চলে গেছে এই গত 10 দিনে। মানে এটা অবিশ্বাস্য যে 10,000 মানুষের চাকরি চলে যাওয়া, নতুন চাকরি তো নাই, আবার 10,000 লোকের চাকরি চলে যায়, আরো হাস্যকর ব্যাপার। তবে একটা জিনিস আমি অপ্রাসঙ্গিক ভাবে বলি, আমি একটা ক্লিপ পাঠিয়েছে একজন আমাকে, দেখলাম যে ডাস্টবিন শফিক আছে, তাকে ওই ডাক্তার আব্দুল নূর তুষার যেভাবে ধোলাই করলো, মানে বেশ মজাই পেলাম আর কি। এরকম গজব বেজ্জতি, মানে আমি ওর জায়গায়, ডাস্টবিন শফিকের জায়গায় আমি হইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম। কিন্তু আর তো লাজ নাই, লজ্জা নাই। ওরা যখন বললো, এইভাবে বললো যে আমার পাশে বসা লোকটা
জবের বন্যা বয়ে দিবে, সে আবার দাঁত কিলে আসে বলে হ্যাঁ হ্যাঁ বলেছি। মানে এতই বেহায়া, এতই বেলাজ্জা, মানে এরা দেখেন, মানে এদের অপমান করতেছে, এদের বোধটুকুও নাই যারা অপমানিত হচ্ছে। এদের ভাই কি বলেন, মানে এদের আসলে আমরা, মানে আমি বুঝে উঠতো নাকি আপনি কিভাবে বেজ্জতি করবেন, পারবেন না তো, কারণ যার বৌদি নাই তার পাশে থেকে বলতেছে যে আমার এই পাশের লোকটা জবের বন্যা বসায় দিবে, ওই জব তো খুঁজে পেলাম না। সে আবার তর্কও করে। সে আবার তো মানে কিরকম বেহায়া বেলাজ হলে এটা সম্ভব, এছাড়া এটা সম্ভব নয়। আবার ইদানিং আপনি দেখেছেন যে যে ভাস্কর্য নিয়ে মামুনুল হক যে ফতোয়া দিয়েছে, মাশাল্লাহ আমরা দেখলাম। কেবল এর আগে বলছিল 1930-40-এর দশকে, মানে যখন খিলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলিম বিশ্বে, তখন বলেছিল সবকিছুই হারাম, মাইক হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তার রেডিও হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তারপরে বললো ছবি তোলা তো হারাম ছিলই, সব হারাম করতে করতে ভাস্কর্য তো হারামই। হঠাৎ করে কালকে দেখলাম আমাদের 501 নম্বর মৌলবী ফতোয়া দিয়েছে মাথা ছাড়া ভাস্কর্য আরাম, যাই অন্তত মাথা পর্যন্ত জায়েজ করছে। আশা করতেছি আগামীতে আর 2-4-6 মাস গেলে মাথা সহ ভাস্কর্য আরাম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই যে পরিবর্তনের আভাস, আমার মনে হয় জামাতেরও একবার ক্ষমতায় দেওয়া দরকার। যদি আমি কখনোই কল্পনা করি না জামাত বাংলাদেশ আসুক, কিন্তু আমরা দিয়ে একটু দেখতাম যে এদের ভণ্ডামির মাত্রা কত দূরে যাইতে পারে, আমাদের একটু দেখার জন্য প্রয়োজন ছিল। যেমন 2024-এর 5ই আগস্ট, যদিও আমাদের অনেক মূল্য দিতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, আওয়ামী লীগকে মূল্য দিয়ে যেতেই হচ্ছে। প্রতিনিয়ত আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যুবলীগ যারা করে, তাদের জেলে ভরা হচ্ছে, জেলের ভেতরে মেরে ফেলা হচ্ছে, জেলের বাইরে মেরে ফেলা হচ্ছে। এমনকি শুধু ছাত্রলীগের পক্ষে দোকানে কথা বলায় নাকি, শুধুমাত্র কথা বলায় একজন কিশোরকে, যার বয়স 16 বছর হয় নাই, তাকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রেখেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, আপনি কল্পনা করতে পারেন? আমার মনে হয় 1972 সালে যদি এই রাজাকার আল বদর আল শামস বা খানাদারি বাহিনী সহ যাদের 93,000 যে ছেড়ে দেওয়া হয়েছে, এদের যদি কিছু কিছু ধরে ওই শহীদ মিনারগুলোতে ঝুলিয়ে রাখা হতো, আজকে মনে হয় ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে শহীদ মিনারে ঝোলানোর দুঃসাহস তারা দেখাতে পারতো না। অনেক সময় কিছু কিছু সময় ছাড় দেওয়া খুবই ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। গোকরা সাপকে আপনি ঘরে রেখে, যে গোকরা সাপ আপনাকে কেটেছে, সেই গোকরা সাপকে আপনি ছেড়ে দিলেন এমনিতে, সে আবার আপনাকে সবল দিবে, তার আন্ডা বাচ্চা হবে, মোটামুটি প্রত্যেক শীতকালে মোটামুটি ছায়ের মধ্যে ডিম দিবে, দিয়ে ঘরের ভিতরে আপনার ঘরে পালবে না, আপনার বাসার আশেপাশে ঢুকবে। সেগুলোর জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খুবই বেদনাদায়ক। আমি এমনি মানসিকভাবে খুব পর্যদুস্ত, শারীরিকভাবেও, কিন্তু এই বিশেষ করে এই দৃশ্যটা এমন নয় যে এটা শুধুমাত্র ছাত্রলীগের বলে আমি তার পক্ষ নিলাম, তা নয়। কোনো মানুষকে এভাবে মেরে ঝুলিয়ে রেখে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন সার্টিফিকেট দিয়েছে এটা নাকি আত্মহত্যা। মানে কারো আর কোনো খায় দেয় কাম নাই, শহীদ মিনারে গিয়ে ঝুলতে যাব, আর কোনো জায়গা পাইল না। তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধী, তাদের সাথে তো শহীদ মিনারের একটা বিরোধিতা আছেই, ছিল, আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে। তাই তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে, সেটা ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছাত্রলীগ যুবলীগ যাই করুক, যে কোনো, এমনকি আপনি দেখবেন বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও কিন্তু শান্তিতে নাই। তাদের কিন্তু সবগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, সবগুলো। আপনি বিএনপিকে তো, বিএনপির ভিতরে 5% 10% হলেও তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, দেখবেন তাদের কোনো সক্রিয়তা নাই। তার সর্বশেষ প্রমাণ ব্যারিস্টার রুবিন ফারহানা, সে কিন্তু সারাদিনই বঙ্গবন্ধুকে গালি দিত, সংসদে বসে শেখ হাসিনাকে গালি দিত, শুধু একটু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণেই তাকে দেখেন দল তাকে তালাক দিয়ে দিয়েছে। উনিও মোটামুটি বিএনপিকে বাইন, ব্যারিস্টার রুবিন ফারহানাও বিএনপিকে বাইন তালাক দিয়ে মৌলবীদের হারিয়ে, আমার সবচেয়ে ভালো লেগেছে রুবিন ফারহানা রাজনৈতিক দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে, কোনো সন্দেহ নেই এবং থাকবে। কিন্তু রুবিন ফারহানা ওইখানে কিন্তু একই সাথে বিএনপি, একই সাথে এই মৌলবাদী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে তিনি চলে এসেছেন। তার মানে কি, আওয়ামী লীগের ভিতরে আপনি দেখেন সবাই ধরে নিয়েছিল বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হবে ফজলুর রহমান, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর, অনেকেই মনে করে নিয়েছিল, বা কেউ মনে, অথচ তিনি কিন্তু তার চেয়ে বড় পদ, মুক্তিযুদ্ধ তো প্রতিমন্ত্রী পদ, তিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্য, যেহেতু তিনি তার দলের চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন, কিন্তু তাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? সারাদিন বঙ্গবন্ধুর অবশ্য সমালোচনা করে না, আওয়ামী লীগ শেখ হাসিনাকে সারাদিন গালি দেয়, তারপরেও কিন্তু তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয় নাই এবং দিবেও না। কারণ কি? কারণ হলো যে বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে তারা বরদাস্ত করতে পারে না। তাহলে যারা ছাত্রলীগ করে, যারা যুবলীগ করে, কৃষক লীগ করে, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যা এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের কি সহ্য করতে পারবে? পারবে না। তার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। তবে আপনাকে বলে দেই, রক্ত কখনো বৃথা যায় না, যায়নি, যাবেও না। এই যে আপনি রুদ্ধতার বৈঠকের কথা বললেন, আমার ধারণা সেখানে
ওই ডিসেম্বরকে কেন্দ্র করে কথা হচ্ছে এবং হতে থাকবে। আমরা জানি না যে সর্বশেষ কি ঘটবে, তো আমরা বুঝতে পারি যে একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বললাম তো এই 10 দিনে আমার কাছে যে সমস্ত ভয়েস আমার কি বলে ফিল আপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মানে এত মানুষ ভয়েস মেসেজ পাঠিয়েছে। কারণ আমার ডাক্তার নিষেধ করেছে, ফোনও রিসিভ করতে না করছে। মানে সোজা কথা, আপনারও ফোন আমি ধরি নেই, জানেন রাশেদ ভাইয়ের ফোন ধরি নাই, আপনার ফোন ধরি নাই। আপনারা হয়তো ভাবছেন যে জানি আপনারা রাগ করেন, আপনারা বুঝতে পারছেন যে সামথিং ইজ রং, কিন্তু যারা আমাকে কাছে থেকে জানে না তারা হয়তো ভুল বুঝেছে, তাদের সাথে তারা বলছে ফোন কেন রিসিভ করে না, আমাকে ফোন ধরাই নিষেধ আমার। মানে এই যে কথা বলতেছি শরীর গরম হয়ে যাচ্ছে। আজকেও আমি বাদ দিতে চেয়েছিলাম যে, কিন্তু পরে দেখি না শরীরে আমাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়েছে, তারপরে এই যে কথা বলতেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন ইভেন কে সাইফুল বাতন টিটোর লাইভ আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আমার নিজের লাইভ ক্যান্সেল করতে হয়েছে। আমি আপনাকে বলি, রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে সবচেয়ে বেশি প্রসঙ্গ যেটা নিয়ে দুষ্ট লোকেরা বলতেছে আলোচনা হয়েছে, বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইউনূস সরকার যা পারেনি। ইউনূস সরকারকে 13টি নাকি 19টি সেক্টরে স্পট দিয়েছিল, যারা সেখানে জঙ্গিবাদ মৌলবাদ চর্চা করে সন্ত্রাসী ট্রেনিং নেয়। সেই বিষয়গুলো নিয়েই তারেক রহমানের সাথে কথা হয়েছে এবং এগুলো তাকে বাস্তবায়ন করতেই হবে। উনি ওই যে 10 ট্রাক মামলায় মনে করেছিল যে ওটা ছাড় পেয়ে গিয়েছিলাম, এইবার তা পাবে না। ভারত, আমি বলেছি তো, ভারত তার কৌশল, ভারত সুকৌশলে আগায়, ভারত ধীরে ধীরে আগায়। এটা তার জন্য এটা এটা একদিকে প্রবলেম, অন্যদিকে এটার আবার একটা মজা আছে। কারণ আপনি যখন একটু সময় নেবেন, অর্থাৎ আপনি জানেন যে শেখ ফরিদ আপনার সাথে প্রতারণা করবে, তো আপনি শেখ ফরিদকে একটু সুযোগ দিলেন, দেখি শেখ ফরিদ কি করে। এটা দেখার জন্য অনেক সময় মানুষের সামনে প্রকাশ করার জন্য একটু সুযোগ দেওয়া উচিত। সম্ভবত ভারত এই কাজগুলো করতে। আর ভারতের হাতে জ্বালানি অস্ত্র, খাদ্য রপ্তানি, শিল্পের কাঁচামাল, এই 3টা অস্ত্র ভারতের সাথে। আপনি এই 1 থেকে 1.5 কোটি যে অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটাকে না হয় আপনার স্বীকার করলেন, সীমান্তে পাহারা দিবেন। অবশ্য বার্মাতে পাহারা দিবেন না, বার্মা থেকে যত আসে আসুক, কোনো সমস্যা নেই। প্রয়োজনে পাসপোর্ট সহ দিবেন, প্রয়োজনে এদের কাছে মা বোন, এই দেশের বিএনপি জামাত হেফাজত রোহিঙ্গাদের কাছে মা বোন বিয়ে দিবে বা তাদেরটা বিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের যারা ভারতে ঢুকে পড়ে আছে তাদের ঢুকতে দিবে না। না দিলেও কিন্তু তেল, ডিজেল, এই জ্বালানি, কাঁচামাল এবং খাদ্য, এইগুলো যদি রপ্তানি বন্ধ করে দেয় ভারতে, যেটা মনে আছে আপনার, যে কারণে আপনার চ্যানেলই ব্যান হয়ে গেছিল, যেটা আমি বলেছিলাম যে ভারতের আসল অস্ত্র হচ্ছে ফুড চ্যানেল বন্ধ করে দেওয়া। এটা যদি বন্ধ করে দেয়, তাহলে তারেক রহমান কেন, কোন রহমানের পক্ষে বাংলাদেশ পরিচালনা করার সময় ভাবির পোলারা যতই চেঁচামেচি ঘেঁচাঘেঁচি ফেঁচাফেঁচি করুক, কোনো কাজ হবে না আমার ভাবির পোলা। কোথায় এখন ইলিয়াস, কোথায় সেই পাকি নিজে যে বলে যে তার রক্তের পজিটিভ পি পজিটিভ, কোথায় এখন সেই কি ইন্ডিয়া বয়কটে আন্দোলনের জনক কি পিনাকি ভট্ট, সে ওই যে আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী, সে প্যানিক ভট্ট এখন কোথায়? কোথায় এখন আমার ভাবির ছেলে? কোথায় এখন এই হাদি মাদি গাদির যারা চেলা চামুন্ডু? কোথায় এখন ওই ভিপি নুরা? কোথায় এখন? তো সে মন্ত্রী, এখন বলুক না ইন্ডিয়া বয়কট। কোথায় এখন আমতারেক, গালফুল আমতারেক? কেন তারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করে না এখন কেন ইন্ডিয়ার কাছে জ্বালানি চায় 2 লাখ টন? কেন? ভারত ছাড়া এক কদম এই দেশের মানুষ চলতে পারবে না। আমি বলেছি তো, আমি বারবার বলেছি যে আপনি আমেরিকার সাথে পাঙ্গা নিলে অন্তত 3 বেলার জায়গায় 2 বেলা খায় বাঁচবেন। ইভেন মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খায় বাঁচবেন। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবেন, কোনোদিনই টিকতে পারবেন না। যতই কিছু বুদ্ধিজীবী, কিছু সিংহুবাম, কিছু ফাত্রা বুদ্ধিজীবী সাংবাদিকেরা বয়ানবাজি করে যে চাইনার সাথে করিডোর হয়ে গেলে আমাদের আর সমস্যা নাই, চায়না থেকে খাদ্য আনবেন? চায়না নিজেই তো, চায়নাতে আপনি কি রপ্তানি করবেন? চায়না দিয়ে আপনার চলবে? চায়না থেকে চাল আনবেন? চায়না থেকে ডাল আনবেন? আনেন, দেখি আমরা তো। চায়না দিয়েই যদি, চায়নার করিডোর দিয়ে যদি একটা দেশ চলতো, তাহলে পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হলো কেন? পাকিস্তানের সাথে পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক যে রাষ্ট্রের সাথে চায়নার, সেটা হচ্ছে পাকিস্তান। তো আমরা দেখলাম চায়নার সাথে যার গাইঠা প্রীতি হয় সে ভিখারিস্তানে পরিণত হয়, ইতিহাস বলে। আমরা দেখেছি আমেরিকার সাথে যার গাইঠা প্রীতি হয় সেই দেশটা ধ্বংস হয়ে যায়, এগুলো দেখেছি। তো বরং ভারতের সাথে যারা থাকে, এই তালেবানেরা, এই আফগানিরা, যাদের সারা পৃথিবী তাদের স্বীকৃতি দেয় না, এমনকি সরাসরি ভারতের স্বীকৃতি দেয় নাই, ভারতের সাপোর্টে তাদের খেলাধুলা, খাদ্য, রাজনীতি সব ঠিক আছে। বরং ভারতের সাথে থাকলে দেখা যায়, এটা জাতীয় স্বার্থের প্রশ্ন বলতেছি, অস্তিত্বের প্রশ্নে। যারা মনে করে যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাইলে আর কোনো সমস্যা নাই, তাহলে পাকিস্তানের তো 170টা পারমাণবিক বোমা আছে, ভিখারিস্তানে পরিণত হইল কেন?
কারণ তার সাথে ভারতের সম্পর্ক নেই। আজকে যদি ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক থাকতো, পাকিস্তান ভিগারিস্তান হইতো না। ভারত কিন্তু এখানে গেম খেলে দিয়েছে। যেই দিন বাংলাদেশ এরকম করবে, পাকিস্তান তাও টিকে আছে। আমি আবারও বলি, পাকিস্তান তাও টিকে আছে কোন রকম। কিন্তু যেই দিন ভারত বাংলাদেশকে তালাক দিবে, যেই দিন ভারত বলবে বাংলাদেশ বয়কট, সেই দিন কিন্তু এই বাংলাদেশে কোনো তারেক রহমান, কোনো শফিকুর রহমান, কোনো ভাবির পোলারা ফরিদ ভাই, ফরিদ ভাই আমাদের ওই যে বলছিলাম যে ইন্ডিয়ান হাই কমিশন তাদের ভেরিফাইড পেজে একটা একটা ইয়ে দিয়েছে, পোস্ট করেছে। সেটা হলো আমাদের হোম মিনিস্টারের সাথে যখন ওনার বৈঠক হয় তারপরে দিয়েছে। এটা বলেছেন এখানে আছে, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর কি হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এমন কোনো কিছুই পোস্ট করেনি। করেছে একটা, কিন্তু সেটা আসলে একদম সাদামাটা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যে লিখেছে সেটা লিখেছে ঠিক এটা, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সহ অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। জি, নিরাপত্তা সহযোগিতার কথাটা এখানে উঠে আসছে। নিরাপত্তা সহযোগিতা মানে কি? চীন থেকে দূরে থাকো, আমেরিকা থেকে দূরে থাকো, জঙ্গিবাদ থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, এটাই বুঝাইছে। এটা আমার ভাষায় বললাম আর কি, কূটনৈতিক ভাষায় তো এগুলো বলে না। আমি এখন যে ভাষায় কথা বললাম, এটা আমাকে যখন আপনি কোনো দায়িত্বে দিবেন, আপনি যখন কোনো পদে বসাবেন, আমি তো এই ভাষায় বলতে পারবো না। ডিপ্লোমেসি, এই দেশের মানুষের ডিপ্লোমেসি শব্দগুলো চয়ন করা এদের জন্য কঠিন। আপনি দেখেন না আজকে সুম্মা শফিক কি বলছে, যে চুষতে আরাম লাগে, মানে দেখেন তার শব্দ চয়ন, মানে তাদের ভাষাটা দেখেন। চাকরির ক্ষেত্রে বলছে, মানে তারা শব্দ চয়ন করতে জানে না। তো এরা তো শব্দগত ত্রুটি বিচ্যুতি থেকে দূরে থাকবে। এই যে প্রতিরক্ষা, নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা মানে কি? বাংলাদেশ তো সামরিকভাবে ভারতের জন্য হুমকি নয়, কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী বার্মার সাথেই পারে না। বাংলাদেশ সেনাবাহিনী বার্মার তথাকথিত আরাকান আর্মি দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বাংলাদেশের এত মর্দে মুমিন সহ, বিজিবি সহ, আর্মি সহ, আমার ভাবির পোলারা, বিএনপি জামাত সকলের হলকুম শুকে যায়। তারা এসে বাংলাদেশের সেনাবাহিনী ওদের পোশাক পরে, ওদের অস্ত্র নিয়ে বাংলাদেশে গান গায়, নাচে এবং জেলে শত শত জেলে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণে বাংলাদেশ সরকার ছাড়াই আনে। সেটা ইউনূস সরকার হোক আর তারেক ভাইয়ার সরকার হোক, কিন্তু ওইখানে কিন্তু খাটে না। তাহলে সামরিকভাবে তো ভারতের সাথে উনি পারবেন না। ভারতের সাথে বয়ান বাজিতে পারবেন, কারণ ভারত আপনার সাথে বয়ান বাজিতে যাবে না। কারণ হাতি কখনো শিয়ালের সাথে, ওই শব্দটা নিলাম না, এত নিচে নামাইলাম না, হাতি কখনো শিয়ালের হুক্কা হুয়া দেখে তার সাথে তর্কে যাবে না, সেজন্য ভারত যায় না। তা আপনি ওই সুযোগটা পেয়ে গেছেন। মানে বাংলাদেশের এই ভাবির পোলারা, বিএনপি জামাত, হেফাজত, চামড়া নাই পীর, তারপরে কিছু হাঁপানি রোগী, রিক্সাওয়ালা মিক্সাওয়ালা, মনে করছে যে কিছুই তো বলে না। বারবার আমি আপনাদের বলি যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে আমাদের রাষ্ট্রটা এখন ঠিক আছে। ভারত যদি বার্মার মতো হইতো, আমাদের এই দেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেত বহু আগেই। তো এখানে কি আলোচনা হয়েছে? সামরিক যেহেতু সেনাবাহিনী পারবে না, নৌবাহিনী পারবে না, সর্বোচ্চ 1 ঘন্টা টিকবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 72 ঘন্টা টিকবে। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, তুরস্কের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, জঙ্গিবাদীদের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়। ভারতের জন্য বাংলাদেশ যদি কোনো কারণে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যায় পাকিস্তানের মতো, তাহলে ভারতের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কারণ ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা এবং জঙ্গিবাদ, এটা যে কোনো সামরিক বাহিনীকে আপনি হটাইতে পারবেন, জঙ্গিবাদকে আপনি হটাইতে পারবেন না, যেটা বাংলাদেশে অলরেডি 35 বছর যাবৎ পরিকল্পিতভাবে করে ফেলা হচ্ছে। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মানে 4-5 বছর আগে লিখেছি যে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী রাষ্ট্রকে ভাঙার পেছনে মুসলিম মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে নিয়ে ব্যবহার করেছে। সেটা আফগানিস্তান থেকে শুরু হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এটা ভারতের জন্য হুমকি, ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ নেই যে জননেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কি শুধু তার দুর্নীতির কারণে, তার ভুলের কারণে? কোনো সন্দেহ নাই, তার রাজনৈতিক একটা দল 17 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবেই। এই 4 মাসে আমার তারেক ভাইয়ার সরকার 4000 ভুল করছে। তো 17 বছর ছিল, তাদেরকে 17টি ভুল নাই, 117টিও থাকতেই পারে। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? অনেক পার্থক্য রয়েছে। আপনি দেখেন এইখানে জঙ্গিবাদকে, বাংলাদেশে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে। কেন? কোনো না কোনো দেশ
কয়েকটা দেশ বা একটি দেশ বা কোনো না কোনো দেশ বা কোনো না কোনো শক্তি গোষ্ঠী তারা বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে। কেন? বাংলাদেশটা বলির পাড়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনাকে উচ্ছেদ করছে এই বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। এইখানে তো শেখ হাসিনাকে তার দুর্নীতির জন্য উচ্ছেদ করে নাই। এটা তো একটা ল্যাম এক্সকিউজ, সামনে এটা দেখাইতেছেন, এটা সামনে দেখানো হয়েছে। কিন্তু পর্দার আড়ালে কি করেছে? পর্দার আড়ালে হচ্ছে শেখ হাসিনা যদি এখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তিগুলো এখানে প্রতিষ্ঠিত হবে না, এটাই চূড়ান্ত সত্য। সেই কারণেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে এবং এটাকে এখন এক একজন মনের মাধ্যমে সে এক একজনের মতো বলতেই পারে। আর কোন শক্তি ব্যবহার করা হয়েছে? সর্বোচ্চ শক্তি, দুইটা শক্তি। প্রথমে বাংলাদেশে মিলিটারি ইউজ করা হয়েছে, যার উপরে কারো ক্ষমতা নাই। তারপরে হলো মিলিটারির চেয়ে বড় শক্তি, এটা মোল্লা শক্তি, এটা আরো বড় শক্তি। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। মূর্খের শক্তিকে ইগনোর করলে আপনি বিপদে পড়বেন। আওয়ামী লীগ, ভারত, এই দুই, আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং ভারত সরকার বাংলাদেশের এই মূর্খের শক্তিকে অবহেলা করেছে। সেটার জন্য দেশে আজকে এই পরিস্থিতি এবং এটার পিছনে অবশ্যই ফান্ডিং আছে, অবশ্যই এদের পৃষ্ঠপোষকতা রয়েছে। তারা এগুলো করতেছে এবং ভবিষ্যতেও করবে, থেমে যাবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ডিসেম্বরে না আসুক, পরে ডিসেম্বরে আসবে, আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, তারা ক্ষমতায় আসবে। কিন্তু এই শক্তি কিন্তু বসে থাকবে না। আমরা বললাম তো এই 10 দিন আমি আমার কাছে যে সমস্ত আমি ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করতেছি এখন যে আওয়ামী লীগ আসবে কিনা তা না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি কি ঘটবে, এগুলো আমার কাছে যে তথ্য আসছে, আমি ভীত, সন্ত্রস্ত, চিন্তিত আমার দেশ নিয়ে। ভয়াবহ রকম পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। দেশি বিদেশি অনেক মানুষ আমাকে অনেক কিছু পাঠিয়েছে, সময়ের অভাবে কিছু দেখতে পেরেছি, অনেকগুলো দেখতে পারিনি। আপনাকে বলি, এই শেখ হাসিনার সরকার উচ্ছেদের পিছনে শুধুমাত্র যে রাজনৈতিক কারণ তা না, এটা জিও পলিটিক্স এখানে রয়েছে। কারণ এখানে সবাই ব্যবসা করতো। এখানে রাশিয়া ব্যবসা করেছে, চায়না ব্যবসা করেছে, আপনার ইতালি ব্যবসা করেছে, আপনার আপনার আমেরিকাও কিছু ব্যবসা করেছে। কে ছিল না? জাপান এখানে সরাসরি ছিল। জাপান থাকলে তো আমেরিকার আপত্তি থাকার কথা না, তার বন্ধু রাষ্ট্র। কোন আমার তাড়িয়ে দিল কেউ, কিন্তু রাশেদ বাইরে নিল, আমি তো হ্যাপি থাকবো, রাশেদ ভাই আছে, আমাদের দুইজনকে সরাই দিল, আপনাকে রাখলো, আমরা তো ভাববো আপনি আছেন। তা তো ঘটে নাই। এইখানে আমাদের বন্দর নিয়ে, যে বন্দর নিয়ে এত টানাটানি কেন, জলসীমা নিয়ে এত টানাটানি কেন? কারণ এই বাংলাদেশকে ঘিরে কমপক্ষে এই আগামী 10 বছরে বাংলাদেশকে ঘিরেই পৃথিবীর অনেক দেশে যুদ্ধ পরিচালনা হবে। সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে হটানো হয়েছে। বরং আমি চিন্তা করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই দেশ স্থিতিশীল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। যে রাশেদ হায়দার ভাই, যে কথাটা ফরিদ ভাই আসলে অনেক ডিটেইল একটা আলোচনা করে ফেলেছেন, কারণ বেশ কদিন অনুপস্থিত ছিলেন, সে কারণে অনুপস্থিত আলোচনাটাও করে ফেলেছেন। আমরা একদম নগদ কথাটা বলি খুব সংক্ষেপে, যদি আপনি বিষয়টা আনেন। সেটা হলো ডক্টর খলিলুর রহমানের সাথে যে রুদ্ধদ্বার বৈঠকটা হলো এই সময়, এরপরেই তিনি বৈঠক করলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরে বৈঠক করলেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে। এখানে একটা সিরিয়াল আছে, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই গেছে। হঠাৎ করে এত এত দ্রুত ঘটনাগুলো ঘটছে কেন? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে যদি আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের দেখছেন। আসলে আজকে ফরিদ ভাইয়ের কথাই আমাদের সকলের শোনা উচিত, কারণ উনি ব্যাপক মিস করছে, পাবলিকও মিস করছে, আমরাও মিস করছি। ওনার কথাই শোনা উচিত। মাসুদ ভাই, ইয়েটা শুরু হয়েছে আপনার খলিলকে দিয়া, শেষ হয়েছে তারেক জিয়াকে দিয়া। এইদিকে আবার ভারতের 4 জন বিশেষায়িত লোকও বাংলাদেশে আছে, তার মধ্যে একজন রয়ের প্রধান। যেখানে আগে তো ফরিদ সাহেব রয়ের প্রধান, অমুক রয়ের প্রধান, সব রয়ের প্রধান আছে, কিন্তু বাঙালি দেখতেছে রয়ের প্রধানটা আসলে কে, সেও এখানে আছে। এবং উনি আগামীকাল আবার সচিবালয়ে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করবেন। সব বিষয়টা নিয়ে এটা আপনারা কিছু বলার নাই, এটা তো আপনারা কেন, আমাদের পাবলিকও বুঝে যে কি হয়। আর রুদ্ধদ্বার বারবার আপনারা বলতেছেন। আপনি যখন বিয়া শাদী করেন, কাবিন নামা পাবলিকের সামনে, খানা দানা পাবলিকের সামনে, বরযাত্রী আপনি পাবলিকের সামনে নেন, যৌতুক কত নিছেন বা কি কত হয়েছে এটা কি আর আপনি কন? সুতরাং এখন রুদ্ধদ্বার করবেন তো কি এখন, কারণ রুদ্ধদ্বার না করলে এখন খলিলের চেহারা বাইরে আসে যা দেখলাম, আমার তো মনে হয় থাবর সোয়ারও দিয়ে দিছে কিনা, এটা ওপেন হলে তো দেখা যাইতেন আপনারা। এই জন্য ভাই রুদ্ধদ্বার হয়েছে আমি বুঝি। আর আজকের যত কিছু তাতে আমি কিন্তু একটা লোকের পক্ষে আজকে, সেটা হচ্ছে যে হাদির ভাই মাসুদের পক্ষে আজকে। সে আজকে বিশাল একটা বিবৃতি দিছে যে আমার ভাইকে হত্যাকারী যেই সে রয়ের প্রধান বাংলাদেশকে তাকে গ্রেপ্তার করা হোক।
এবং খলিল্লা কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি আইতে পারবে না, ওকে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে রয়ের এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দী করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায়, টর্চার করো, বলে এখন বন্দী বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে যে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে, এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে স্যালুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো। ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। রয়ের প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররম একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না ওনারা? কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কইছে না, সব করবো কিন্তু খাইতে হইলে ভারতরে লাগবে, এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের রয়ের প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া নিজেই দাওয়াত দিছে যে স্যার আপনারা আসেন, আমাদের কোন কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামু, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালামো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হে বেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল। এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে 6টা, ওইরা কয় যে এগুলো সব আয়নাঘর ছিল, কিন্তু এগুলোই ছিল আসলে সেফ হাউস। ট্রেনিং দেওয়া হয়েছে পোলাপাইন্ডে জঙ্গিদেরকে। সব মিলে কি আপনার আর বুঝার বাকি আছে কেন ওনারা এত তাড়াতাড়ি কেন? এটার মূল হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে সেটা না, শেখ হাসিনা আসার পর এই দেশ কি নিরাপত্তা দিবে, এই দেশে শেখ হাসিনা পাড়া দেওয়ার আগে তোমরা সমস্ত মামলাগুলো উইথড্র করবা কিনা। জাতিসংঘ এখন বলতেছে যে আমরা সাক্ষী দিতে রাজি নাই, সাক্ষী সমিতি পাইতেছে না শেখ হাসিনার মামলা, গলায় পাউরুটি আটকে মরছে, এইটাও নাকি মামলা হয়েছিল, এখন উইথড্র করতে বাধ্য হয়েছে। আর কি তোমরা এইসব মামলার আর কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারেক জিয়া গেছে চিটং এ, সবচেয়ে মজাটা চিটং এ, সেইখানে ওনাদের কমিটি মিলে পুরো চিটং এ 700 জন আছে লিডার, তার মধ্যে নাকি 300 লোকের সাথে কথা বলছে। সে 300 লোকের মধ্যে আবার 30 জন আছে যারা নাকি অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি, হেরা সবাই ভিজিটিং কার্ড পায়, তারা পায় না। এখন তারেক জি আবার আজকে ঘোষণা দিছে যে 10,000 লোকের চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এটা অমানবিক করা হয়েছে। হঠাৎ জামাতের উপর খেপলো কেন? ইসলামী ব্যাংক কেন? এটা 10,000 লোক তো ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে গেছে, তারেক জি হঠাৎ এটা বললো কেন? মৌলবাদীরা আজকে কেন মুখে কুলু পাইটা রাখছে, এগুলো কি আর আপনাদের বিস্তারিত বুঝাইতে হবে? দেখতে থাকেন সামনে। কেন রাশেদ হায়দার ভাই, আমাদের প্রাইম মিনিস্টার তো হেফাজতে ইসলামের আমিরের সাথেও চিটাগাং এ দেখা করেছে। না না, হেফাজতে ইসলামের আমিরের সাথে চিটংয়ে দেখা করছে। ঘটনা হচ্ছে যে আমি এইটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করি না। এইটা হচ্ছে যে মানুষ মরার আগে তখন নাকি ওই যে হজে যায় পাপ মোচন করতে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে, তওবা করে না, তো ওনার অবস্থাও এটা। উনি হেফাজতের আমিরের লগে দেখা করবে না? কারণ এই যে আমেরিকা বলতেছে, এই যে ভারতের এতগুলো সিপাহসালা আইলো, রয়ের চিপ আইতেছে, হেফাজতের আমিরের কাছে দোয়া চাইছে যে হুজুর আপনি দোয়া করেন, আপনি তো দেওবন্দের বড় হুজুর, আপনার দোয়া মনে তো লাইগা যাইতে পারে, আপনার সাথে আমাদের ভাব ভালো। এটা সব মরার আগে তবা করে নিতেছে। আর ওখানে তো বলে সুন্নি যারা আছে, যে সুন্নিদের নাকি ওটা আখড়া চিটং, তো সুন্নিরা কোথায় এখন বুঝি না, সুন্নিদের দামও নাই। এগুলো আপনি দেখতে থাকেন, এসব জঙ্গিদের কাজ কাহিনী দেখতে থাকেন। হেফাজতের আমিরের সাথে দেখা করে ওই মাদ্রাসায় কয় হাজার পোলাপাইন আছে যে উনি আমিরের লগে দেখা করতে যাবে। এগুলো সব দেখেন, কে কোন দিকে ডুবায়, কে কি করে একটু দেখেন। আর আপনার দর্শকদেরকে বলি বা আপনার মাধ্যমে বলি, আমাদের যে শিলং সালাউদ্দিন, উনি তো এখন এদের গ্রেপ্তার করা উচিত, কারণ উনি গুম ছিলেন না ভারতে নাকি। আমি শুধু একটা কথাই বলবো যে রয়ের চিফকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক, সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া ব্যাপক ধোলাই করা হোক, কারণ সমস্ত গুম তো উনি করছিলেন। কারণ ওই সাহসটা যদি দেখায় আর কি এই বঙ্গু মোমেনরা, এটা দেখানো মনে হয় ভালো। আমি জানি না আপনার কি মতামত, বা আমার ফরিদ ভাই কি মতামত দেয়, সেটা দেখার আমার আশা রইল।
যদি ফরিদ ভাই বলে। সব বৈঠক হয়েছে শেখ হাসিনা আসলে নিরাপত্তার কি হবে সেই বিষয়, এবং বৈঠক হয়েছে শেখ হাসিনা আসার আগেই সমস্ত মামলাগুলো তুলতে হবে। ওইসব চায় না, কি বলে আপনার যে বিনিময় না, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং ভারতের দাবি যেই বিমানে নিয়ে গেছো ওই রকম বিমান পাঠাবা, সসম্মানে ওনাকে আনবা। এইটাই ছিল ভারতের কথা, যে সসম্মানে আনবা, আর যে পোংটামি বন্ধ করো, আমেরিকার আমরা এক, সবাই এক, পাইকাদের দৌড়াও। এটাই হচ্ছে মূল কাহিনী। এখন আমি ফরিদ ভাইকে জানতে চাই যে ফরিদ ভাই ওই রয়ের চিফকে অ্যারেস্ট করা হবে কিনা। জি, রাশেদ হায়দার ভাই জি আলাপ করবে। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। এই আলোচনাটা দুজনেরই দরকার আছে, যেহেতু রাশেদ হায়দার ভাই আলোচনাটা তুলেছেন, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা দরকার আছে। না তুললে অবশ্য আলোচনা অন্যদিকে আমি নিয়ে যাইতাম, কিন্তু এখন এই আলোচনাটা দরকার। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেটা ওই সূত্রগুলোর তথ্য রাশেদ হায়দার ভাইয়ের কাছে ছিল বা আছে বিধায় তিনি কথাগুলো তুলেছেন। তো আমরাও বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য পাই, জানা যায়। সেটা হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যা মিডিয়ার সামনে গোপন রাখা হচ্ছে, যেটা রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কিন্তু ইঙ্গিত আছে। আরো অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। সার্জিও গোরের সফরের পর দ্রুতই কি পট পরিবর্তন হচ্ছে, কানেক্টিভিটি আছে? শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় বিষয়টার গোড়াটা কি ওখানে? আর না হলে বিদ্যুৎ গতিতে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। আমি শুরুতেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো হবে, পুনরায় তাদের সম্পর্ক পুনঃস্থাপন হবে। তো আপনি যেটা বললেন আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সে দায়িত্বপ্রাপ্ত, তিনি আসার পরে আপনি ঠিকই বলেছেন যে বিদ্যুৎ গতিতেই, বিজলির গতিতেই চলছে এবং চলতে থাকবে। আর রাশেদ ভাই যেটা বললেন যে নিরাপত্তার ব্যাপার, শোনেন, খুঁটির জোরে পাঠা খোদে। আমাকে একবার দিনের বেলা গান পয়েন্ট, মানে একেবারে আমাকে গান পয়েন্টে রেখেছিল দিনের বেলা। আমি বলেছিলাম তুমি গুলি করতে পারবা না। সে কেন? আমি বললাম তোমার এই যে বন্দুক দিয়েছে তারা আমি চিনি, আর তুমি যার কথাই চলো তারাও আমি চিনি, এবং তিনি তোমার কতটুকু দায়িত্ব দিছে তাও আমি জানি, তাই তুমি আমার কিছু করতে পারবে না। প্রকাশ্য দিবালোকে আমাদের এলাকায় এটা ঘটেছিল, এবং আমাদের এলাকার কাউন্সিলর সেখানে আমরা দেখেছি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সরে পালায় চলে গেছিল, শুধু একজন এসেছিল, আমার বন্ধুর ছোট ভাই দৌড়ে এসেছিল দূর থেকে। কেউ আসে নাই ভয়, কিন্তু আমি জানতাম গুলি করতে পারবে না, কারণ খুঁটির জোরে পাঠা খোদে এবং গুলি করতে পারে নাই। তো এই যে আমার ভাবির পোলারা যত লাফালাফি করতেছে, আমেরিকা যখন সরে যাবে, যেটা হায়দার ভাই তার বক্তব্য শুরুতে বলেছে এবং শেষও বলেছে যে সেফ হোম ছিল এবং তাদের প্রশ্রয়দাতা কারা, এদের পৃষ্ঠপোষককে, এই কুকুরগুলো পালে কে? পালে আমেরিকা। তো আমেরিকা যখন পিছ থেকে সরে যাবে, আমরা তো বয়স তো কম হয় না, কত গুন্ডা পান্ডা দেখলাম, কত রাজনৈতিক পান্ডা দেখলাম, কত বড় বড় ছোট মেজো বড় সেজো নেতা পাতি নেতা আপনার অলিতে গলিতে একা টপ টপ বটম দেখেছি। তো কেউ কোনো দিনই, দু চারটা ব্যতিক্রম থাকে, এছাড়া কেউ খোঁটার জোর ছাড়া চলতে পারে না। মস্তান বলেন, রাজনৈতিক নেতা বলেন, খোঁটার জোর ছাড়া চলতে পারে না। তো এই ভাবির পোলারা তো কোনো নেতা এর মধ্যেই পড়ে না, গুন্ডার মধ্যেই পড়ে না। এই আমার ভাবির পোলারা না গুন্ডা না নেতা, কোনোটাই না। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের ভায়োলেন্স করার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, সে ভায়োলেন্স সৃষ্টি করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আমেরিকার প্রযোজনা এরা এগুলো করেছে। তো যখন প্রযোজক সাহেব থাকবে না, তখন পরিচালকও থাকবে না। যখন প্রযোজক পরিচালক নাই, তো ওই নটি মানে অভিনেতা অভিনেত্রী কাউকে আপনি খুঁজে পাবেন না। একটা যাত্রা মনে করেন যে আনারকলি যাত্রা মঞ্চস্থ হচ্ছে একটা মঞ্চে, সেখানে একজন প্রডিউসার আছে, সেখানে একজন পরিচালক আছে, প্রমোটর আছে, সেইখানে আয়োজক আছে। তো যদি প্রডিউসারই না থাকে পরে তো একটাও থাকে না। তো প্রডিউসার যখন বলে দেবে তোমরা সরে যাও, যেহেতু আন্দোলনের সময় তাদের জন্য সেফ হোম ছিল, তো এখনো তাদের আরো সেফ হোম না, এবার সেফ ল্যান্ডে নিয়ে চলে যাবে। যারা তাদের গোলামি করেছে হয়তো বলতে পারে যে শেখ হাসিনা ঢুকবে,
কিন্তু জুলাই সন্ত্রাসীদের যারা মাস্টার মাইন্ড তাদেরকে সেফ হোমে যেতে দিতে হবে। আওয়ামী লীগ হয়তো মেনে নিতে পারে গোপনে, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু আমি আসার আগে চলে যেতে হবে, এই সুযোগ নিতে পারে। এছাড়া আর ভাবির পোলাদের কিছু করার নাই। কারণ আমেরিকা যখন চলে যাবে তখন আপনি ওয়াকার সাহেবকে খুঁজে পাবেন না। আমেরিকা যখন এদের থেকে পিছু টান দিবে তখন তারেক রহমান এদের পৃষ্ঠপোষকতা দেবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যত চাপাবাজি যে যাই বলুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দলের একটি এশিয়া মহাদেশের। ছাত্রলীগ আরো বড় ছাত্র সংগঠন। তো ভাবির পোলা তো এদের প্রতিদ্বন্দ্বী নয়। এদের প্রতিদ্বন্দ্বী কে? সেনাবাহিনী। এদের প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি। ইভেন জামাতও এদের সামনে কোলাবে না। ছাত্রলীগ, যুবলীগ যখন তাদের পারফরমেন্স দেখাবে রাস্তায় ময়দানে, তখন একমাত্র সেনাবাহিনী আর বিএনপি ছাড়া তাদের সামনে টিকতে পারবে না। তো আপনি যত যাই বলেন, এখানে আলোচনা হচ্ছে নিরাপত্তার কথা বলতেছেন। শেখ হাসিনা যখন ঢুকবে তখন যারা তার নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তা করতেছে তারা নিরাপদ থাকবে কিনা সেটা দেখেন। শেখ হাসিনা যখন আসবে, শেখ হাসিনা তো এত কাঁচা মানুষ না, তো এত কাঁচা রাজনীতি করে না। তো তিনি যখন ঢুকবেন তখন কি ডাস্টবিন শ্রমিক দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন আমার ভাবির পোলারা কি দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন জামাতেরা সে আবার ওয়াজ মাহফিল শুরু করবে, আবার বঙ্গবন্ধুর বন্দনা। আমরা কি ট্রাক্টর মনোয়া নাকি তারেক জানোয়ারের নামে তারে দেখি নাই যে কি সুন্দর বঙ্গবন্ধুর বন্দনা করেছে? আমরা কি আমির হারামজাদাকে দেখি নাই কিভাবে শেখ হাসিনা বন্দনা করেছে? সে কি বলে নাই যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো? আবার সে তারা ওয়াজ মাহফিলের সুরটা পাল্টে ফেলবে, আর কিছুই না। কারণ খুঁটির জোরে পাঠাবো দে, ওই ইসলামী ব্যাংকের টাকা যতদিন আছে ততদিনে ফালাফালি করবে। তারেক রহমান যে বললেন যে 5-7 হাজার লোকের চাকরিহীনতা নিয়ে আলোচনা করে দিয়েছে বিএনপি। আগামীতে কি হবে? আগামীতে আস্তে আস্তে বিএনপি ঢুকবে ইসলামী ব্যাংকগুলোতে, সকল ইসলামী ব্যাংকে। তারপর একদিন আওয়ামী লীগ আসবে। এদের অর্থনৈতিক মেরুদণ্ডই আসল। জামাতের, আমি আবারও বলি, জামাতের কোনো কর্মী, জামাতের কোনো সমর্থক নাই। জামাত যারা করে তারা মাফিয়ার মতো, সবাই তারা কর্মী। তারা একটা একটার সাথে, এটা কোনো রাজনৈতিক দল না। এটা আমি বলি নাই, বিএনপির মহাসচিব বলেছিল জামাত রাজনৈতিক দল না। এটা বলার জন্য হাইরে আমারে গালি দিছে জামাতের লোক, এমনকি আওয়ামী লীগের লোকের সমালোচনা করেছে, এমনকি বিএনপিরও গালি দিয়েছে। কিন্তু এই কথাটা বলেছিলেন বিএনপির প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব। তিনি বলেছিলেন জামাত কোন রাজনৈতিক দল না। 1993 সালে তিনি এই কথাটা বলেছিলেন, আমি নিজের কানে শুনেছিলাম।